সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, সিলেট মহানগর ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা শাহীন আহমদ। বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা শাহীন আহমদ। ইন্নাল হামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগর শাখার সংগ্রামী আমির জনাব ফখরুল ইসলাম, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামী 5 দফা দাবি নিয়ে আজকের সমাবেশ আয়োজন করেছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এই 5 দফার সাথে একাত্মতা পোষণ করছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ জামাতে ইসলামী যে 5 দফা দাবি পেশ করেছে, সেই দাবি হচ্ছে এদেশের আপামর জনতার দাবি। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলামীর সেই 5 দফা মেনে নিতে হবে। যদি মেনে না নেওয়া হয় তাহলে এদেশের ছাত্র জনতা আবারও আন্দোলন করতে বাধ্য হবে, আবারও তার দাবি আদায় করতে বাধ্য হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা বাংলাদেশ জামাতে ইসলামীর সেই 5 দফা দাবি বিশ্লেষণ করুন, 5 দফা দাবি লক্ষ্য করুন, দেখবেন এই প্রতিটি দাবি হচ্ছে এদেশের জনতার জন্য। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জামাতে ইসলামীর এই 5 দফার মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। আপনারা কি চান না জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হোক? সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জামাতে ইসলামের এই 5 দফা দাবির মধ্যে রয়েছে নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এই দাবি হচ্ছে আপামর জনতার দাবি। সংগ্রামী উপস্থিতি, আমরা সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা সেই দাবি আদায়ের জন্য আবারও রাজপথে নামতে রাজি আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা বাস্তবায়নের দাবিতে আজকের এই ঐতিহাসিক কোর্ট পয়েন্টে মিছিল পূর্ববর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট জামিল আহমদ রাজু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক কেন্দ্র ঘোষিত আজকের এই 5 দফার দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, শহীদি কাফেলা জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সিলেট মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা ফখরুল ইসলাম, প্রধান অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, মাটি এবং মানুষের নেতা জননেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামাত ইসলামী বাংলাদেশের জেলার নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, দুঃখজনক হলো সত্য, শহীদ নিজামী মুজাহিদের রক্তের ধারাবাহিক
হলো সত্য, একটি বড় দল সব ইস্যুতে না না করে 5 আগস্টের শহীদের রক্তের সাথে বেইমানি করছে। জামাত ইসলামীর এই 5 দফার জন্য আবার রক্ত দিতে হলে ছাত্র শ্রমিক জনতা আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশে কুরআনের সমাজ কায়েম হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিদাস বিজয় তার প্রমাণ। তাই আসুন আমরা রান এবং মাল নিয়ে আবু সাঈদ যেভাবে ইনসাফ প্রতিষ্ঠার জন্য বুকের রক্ত দিয়েছে, আমরা কুরআন হাতে বুক খুলে দিয়ে আমরা কুরআনের জন্য রাস্তায় নামব। কুরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি দক্ষিণ সুরমা উপজেলার সাবেক জননন্দিত উপজেলার চেয়ারম্যান, সিলেট 3 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মৌলানা লুকমান আহমদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই গণমিছিল পূর্ববর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মনে করি বাংলাদেশ জামাতে ইসলামী যে 5 দফা দাবি উপস্থাপন করেছে, এই দাবির মধ্যে এই জাতির, এই দেশের মানুষের কল্যাণ রয়েছে। আমরা এই দাবিগুলো বাস্তবায়নের জন্য বর্তমান যারা এই দেশে কাজ করতেছেন উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আপনাদেরকে আমরা জোর দাবি জানাচ্ছি। পরিশেষে আমি আজকের এখানে প্রধান অতিথি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ভাইকে মাধ্যমে কেন্দ্রের যে নেতৃবৃন্দ গতকাল সিলেটের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সচিবালয়ে গিয়েছিলেন এবং সিলেটবাসী এই যাওয়ার কারণে মনে করতেছে অনেক কিছু পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর উত্তম যা আমাদের অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাহেবকে দেন এবং সিলেটের উন্নয়নের জন্য যেখানে যা কিছু করা প্রয়োজন আমরা আশা করি আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাই করবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সিলেটবাসী, সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সিলেট 2 আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান। অধ্যাপক আব্দুল হান্নান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের এই গণমিছিলের পূর্বে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, আমার প্রাণের কর্মীবৃন্দ এবং উপস্থিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কথা পরিষ্কার, বাংলাদেশ জামাত ইসলামী যা চায় এখন 18 কোটি মানুষের একই দাবি। অতএব জনগণের ভাষা এই সরকারকে বুঝতে হবে এবং অনতিবিলম্বে এই দাবিগুলো মেনে জনগণকে উৎসাহিত করা দরকার, জনগণকে নিশ্চিত করা দরকার। জনগণ এখন চায় যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। ইনশাআল্লাহ আগামীতে জনগণের সরকার জামাত ইসলামীর সরকার হবে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, সিলেট জেলা জামাতের সংগ্রামী আমির,
সিলেট 1 আসনে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেটের সমস্ত আন্দোলন সংগ্রামের প্রথম সারি নেতা জননেতা মৌলানা হাবিবুর রহমান। বক্তব্য নিয়ে আছেন মৌলানা হাবিবুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের কোর্ট পর্যন্তের ঐতিহাসিক মিছিল পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সিলেট মহানগরী জামাতের সম্মানিত আমির জননেতা জনাব ফখরুল ইসলাম, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বিশেষ করে মিডিয়া উন্নয়ন দায়িত্বশীল সিলেটের কৃতি সন্তান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এক সাগর আমরা বলবো না, তবে অনেক রক্তের বিনিময়ে আজকে এই পরিবেশটা আমরা পেয়েছি। যারা এই রক্ত দিয়েছে, বিশেষ করে জুলাই যুদ্ধ যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, আমরা তাদেরকে আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং এই রক্তের সাথে বেঈমানি করে কেহ পাড়ি দিয়ে পার্লামেন্টে যেতে পারবেন না ইনশাআল্লাহ। আর সেই জন্য এই জুলাই সনদ যেটা, এটাকে বাস্তবায়িত করতেই হবে। এই জুলাই সনদ বাস্তবায়িত না হলে এর দেশে কেহ নির্বাচন করবে শ্বশুর বাড়ি মনে করে এটা সম্ভব হবে না। তাই সবাইকে আমি এই দেশের সাথে অনুরোধ করছি, সবাই কাছাকাছি এসে গেছে, কোনো ইগো ধরে কোনো লাভ নেই। এই জুলাই সনদটাকে আপনারা ঐক্যমত হয়েছেন, এটাকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য, গণভোটের জন্য ঐক্যমত হয়েছেন। এই বিষয়টা আশা করি এই যে সংস্কার কমিশন একটা নিরপেক্ষ, সুষ্ঠু, বাস্তব একটা সিদ্ধান্ত দিবে ইনশাআল্লাহ। এটা আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই, যদি এই সনদ বাস্তবায়িত না হয় তাহলে বুঝেন যারা লাফালাফি করছেন সবাই ফাঁসি হবে। এই সনদ যে বাস্তবায়িত না হয় তাহলে এই সরকারও যারা আছে সবাই ফাঁসি হবে। কারণ এখানে যারা আছে দূষর, এরা খুব শক্তিশালী, এরা সুযোগ পেলেই আসবে, আবার নতুন ফাঁসির কারখানা এরা চালু করবে। এই জন্য জুলাই সনদকে অবশ্যই বাস্তবায়িত করতে হবে। এর জন্য প্রয়োজন হলে এই দেশবাসী আবার নতুন আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ, এবং জামাতে ইসলামী তার নেতৃত্ব দিবে। পেয়ার বলবে একটা খায় না মাথার দে। একসময় বলেছিলেন এই যে কেয়ারটেকার সরকার, এখানে নেত্রী বলেছিলেন, বলে এটা খান না মাথা দিয়ে কি করেন, পরে ভালো করে খাইছেন। কারণ গাদার একটা সিস্টেম আছে, পানি গুলা না হইলে খায় না, এই যে খাইতে হলে গুলা করে খাইতে হয়। এই জন্য পেয়ার সিস্টেম এটা হলো এই দুনিয়ার মধ্যে বর্তমানে একটা শ্রেষ্ঠ সিস্টেম। এখানে দ্বারা কেউ কোনো ফ্যাসিস্ট হতে পারবে না, 200 আসন পাবে না, সবাইকে নির্ভর থাকতে হবে। এবং এই প্রশাসনকে ব্যবহার করতে পারবে না। এই প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, কর্মকর্তা হিসেবে তারা দায়িত্ব পালন করতে পারবেন। এই জন্য পেয়ার সিস্টেম এই বাংলাদেশের জন্য, দুনিয়ার 90টা দেশে চলছে, এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই জরুরি। সেটা বাস্তবায়ন আহ্বান রেখে আগামী নির্বাচনে জনগণের মধ্যে জোয়ার শুরু হয়েছে যে ওনার নৌকাও দেখেছেন, ধানের শীষ দেখেছেন, লাঙ্গলও দেখেছেন, এবার দাঁড়িপাল্লা দেখতে চান, বিজয় হবে ইনশাআল্লাহ। জনগণের একটা সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি।
আপনাদের অবহিত জানাচ্ছি আমরা। আপনারা জানেন সিলেট প্রায় ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 6 ঘন্টা রাস্তা আমাদের 18 ঘন্টা 24 ঘন্টা লেগে যাচ্ছে। এই জন দুর্ভোগ যে পর্যায়ে পৌঁছেছে, সিলেটের প্রতি যে আচরণ করছে এই সরকার, উন্নয়ন থেকে বঞ্চিত করা যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে যার নেতৃত্বে গতকাল বাংলাদেশ সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টার সাথে জামায়াতের 4 জন নেতা দেখা করে সিলেটের এই রাস্তা অবিলম্বে মেরামত করে রাস্তা সহজ করার জন্য যে দাবি পেশ করেছেন, সিলেটের আপামর ছাত্র জনতা গতকাল থেকে সবাই খুবই আশান্বিত হয়েছে। জামায়াত ইসলাম যে উদ্যোগ নিয়েছে, অবিলম্বে এই রাস্তাটা তারা পুনঃসংস্কার করবেন। আজকে আমাদের সেই নেতা, সিলেটবাসীর প্রিয় নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং সমমনা ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দল কর্তৃক ঘোষিত বিভাগীয় শহরে আজকের এই গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের প্রিয় ভাই সভাপতি, উপস্থিত জেলা এবং মহানগর নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন 5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিনগুলোর মধ্যে একটি দিন। স্বাধীনতা অর্জনের পর 2024-এর 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি অসাধারণ, অভূতপূর্ব বিপ্লবাত্মক পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ থেকে দীর্ঘ 16 বছরের স্বৈরশাসক বিদায় নিয়েছে। বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের ঘাড়ে বসে থাকা, বাংলাদেশের মানুষের বুকে চেপে বসে থাকা ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এই ফ্যাসিবাদ বিদায় নেওয়ার মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের অগ্রাধিকার ছিল সংস্কার, বিচার এবং একটি দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন করা। দীর্ঘ 1 বছরের চেষ্টায় আপনারা জানেন আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সর্বশেষ আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশন করা হয়েছিল এই সংস্কারের জন্য। 15টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার কমিশনকে নিয়ে ঐক্যমত্য কমিশন হয়েছে। সেই ঐক্যমত্য কমিশন বিগত 8 মাস থেকে দীর্ঘ আলোচনা করে 166টি গুরুত্বপূর্ণ বিষয় থেকে তারা 84টি বিষয় একমত হয়েছে এবং এই ব্যাপারে বাংলাদেশের প্রায় 33টি দল দীর্ঘ এই ম্যারাথন আলোচনায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশের ইতিহাসে এটি একটি নতুন অধ্যায় হয়েছে যে 33টি দল দীর্ঘ সময় বসে আলোচনা করেছেন, মত বিনিময় করেছেন, ডিবেট করেছেন, পরস্পরের যুক্তিকে খণ্ডন করেছেন,
নিজেদের যুক্তিকে উপস্থাপন করেছেন, কিন্তু কোনো হাতাহাতি আর মারামারি হয় নাই। এটা বাংলাদেশের ইতিহাসে একটি নতুন ঘটনা। দুই দল বসলেই মারামারি হয়। টকশোতে দেখবেন দুই নেতা আসলেই একটা সময় এসে গরম হয়ে যায়, শেষ পর্যন্ত একজন ত্যাগ করেন, এমনও আছে, হল ত্যাগ করেন, মিডিয়া হাউস ত্যাগ করেন। কিন্তু এটি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় হয়েছে যে দীর্ঘ 7 থেকে 8 মাস 33টি দল একই জায়গায় বসেছেন, দীর্ঘ সময় আলোচনা করেছেন, যুক্তি উপস্থাপন করেছেন, যুক্তি খণ্ডন করেছেন, কোনো ধরনের কোনো হই হাঙ্গামা হয় নাই। এটি এ কারণেই যে আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, আমরা যে বাংলাদেশ চাই, সেই বাংলাদেশে এই ধরনের রাজনীতি প্রয়োজন। যদিও এই দীর্ঘ পথ পাড়ি দিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যমত্য কমিশনের সাথে যারা আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ সবাইকে দীর্ঘ সময় ধৈর্যের চূড়ান্ত পরাকাষ্ঠা প্রদর্শন করতে হয়েছে। একটা পর্যায়ে এসে এখন গত পরশু আপনারা জানেন এই সবগুলো বিষয় মিলে সর্বশেষ আলোচনা হয়েছে। আমি লম্বা আলোচনায় যাচ্ছি না। বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন, বিশেষজ্ঞ ব্যক্তি যারা আছেন, সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিমত দিতে পারেন এমন সব দায়িত্বশীল ব্যক্তিদেরকে নিয়ে আমরা একটি কমিটি করে জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এই সমস্যার সমাধানের জন্য কয়েকটি প্রস্তাব দিয়েছি। যে প্রস্তাব সর্বশেষ ছিল, আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে যে বিশেষ একটি কনস্টিটিউশন অর্ডারের মাধ্যমে জুলাই জাতীয় সনদ 2025-এর আইনি ভিত্তি দেওয়ার কথা আমরা বলেছিলাম। আমরা পরবর্তীতে আরেকটি প্রস্তাব দিয়েছি। আমরা আলোচনা করে দেখেছি যে এই প্রস্তাবটি এর আগের চেয়ে আরো অনেক বেশি সায়েন্টিফিক, অনেক বেশি বিজ্ঞজনচিত। সেটি হচ্ছে যে একটি বিশেষ জুলাই সনদ 2025 অধ্যাদেশ সরকার জারি করবেন এবং এই সনদের এই অধ্যাদেশের মাধ্যমে এই জুলাই সনদের যে 84টি পয়েন্ট জাতীয়ভাবে আলোচনা করে আমরা যারা একমত হয়েছি এর আলোকে একটি গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী এবং সমমনা অন্যান্য রাজনৈতিক দল আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম, ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সমস্ত অপশনগুলো দিয়েছেন এর মধ্যে একটি অপশন ছিল গণভোট অনুষ্ঠান। দুঃখজনক হলেও সত্য যে দীর্ঘ আলোচনা, দীর্ঘ সময় ধৈর্য ধরতে হয়েছে, এই গণভোট আমাদের বিএনপির বন্ধুরা বুঝতে পারেন নাই। আলহামদুলিল্লাহ দেরিতে হলেও তারা গণভোটের ব্যাপারে একমত হয়েছেন। এখন আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি জুলাই জাতীয় সনদ 25কে আইনি ভিত্তি দেওয়ার জন্য। কিন্তু এখানে একটা প্যাচ আছে, সেই প্যাচটা হচ্ছে এগুলো তারা বলতেছেন সব জায়গাতে, এই কারণে আমাকে ক্লিয়ার করতে হচ্ছে যে আমরা তো মেনে নিয়েছি, বিএনপি সব মেনে নিয়েছে। বিএনপি সহজে মানে নাই, আবার মানলেও সব মানে নাই। যেহেতু সেখানে আমরা বসে পরস্পরের সাথে আলোচনা করেছি, সাইডলাইনে আলোচনা হয়েছে, সরাসরি আলোচনা হয়েছে, একটা পর্যায়ে দেখতে পেয়েছেন যে এটি একটি শক্তিশালী যুক্তি যে গণভোট ছাড়া এই যে দীর্ঘ আন্দোলন আমরা করে হাসিনাকে সরালাম, আওয়ামী ফেসিবাদকে বিদায় করলাম, বাকশালী আওয়ামী লীগকে এই দেশের মানুষ বিদায় করেছে, প্রায় 2000 মানুষ শহীদ হয়েছেন, 30,000-এরও মানুষ আহত হয়েছেন, যার মধ্যে প্রায় 550 মানুষের দুটো চোখ অথবা একটা চোখ হারিয়েছে, সমস্ত শরীরে গুলিবিদ্ধ আহত পঙ্গু হয়েছেন হাজার হাজার মানুষ। এই রক্তের ঋণ শোধ করার জন্য আমাদেরকে পরবর্তী পার্লামেন্টের দিকে চেয়ে থাকলে হবে না। অবশ্যই এই সংস্কার বিচার আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে অবশ্যই এই জুলাই সনদের একটি আইনি ভিত্তি দিতে হবে। এই দাবিতে আজকে বিএনপি একমত হয়েছেন, কিন্তু তারা একটা পেস মেরে রেখেছেন যেটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে। কিন্তু কার্যত এটার মধ্যে কোনো কল্যাণ নাই, ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এই সংস্কার জুলাই সনদ সহ গুরুত্বপূর্ণ যে দাবিগুলো আছে, এই দাবি আমাদের কোনো দলের দাবি নয়,
এটা একটি জাতীয় দাবি, এই দাবি দেশবাসীর দাবি। এছাড়া আমরা আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ফেসিবাদ ঠেকাতে পারবো না। আবার নতুন করে আওয়ামী ফেসিবাদ আসবে নতুন মোড়কে নতুন নামে। এই জন্যই আমাদের জুলাই সনদ তার আইনি ভিত্তি এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নাই। আজকে আমরা অনুরোধ জানাবো, ঐক্যমত্য কমিশন সর্বশেষ আলোচনা করেছেন, আমরা অনেকগুলো বিষয় একমত হয়েছি, কিছু কিছু বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। যে সমস্ত বিষয় তারা দিয়েছেন এগুলো স্পষ্ট থাকা উচিত জাতির কাছে। স্বৈর শাসন ফেসিবাদ কেন হয়েছে? যিনি প্রধানমন্ত্রী তিনি দলীয় নেতা, তার হাতেই সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার হাতেই থাকে। সুতরাং সবাই হা হুজুর হয়ে যায়, কেউ আর ডান বাম তাকায় না, কিছু বলে না, তিনি সব নিয়োগ দিয়ে থাকেন। হাসিনা এইভাবেই, আওয়ামী বাকশালীর এইভাবে ফেসিবাদ কায়েম করেছিল। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, আইন কমিশন, পিএসসি, গুরুত্বপূর্ণ এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রস্তাব দিয়েছি না এককভাবে প্রধানমন্ত্রী দিতে পারবেন না। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা বা নেত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার মিলে একটি টিম হবে, তারা এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, সাংবিধানিক জায়গাগুলোতে তারা নিয়োগ দেবেন। কোন ব্যক্তির হাতে এটা দেওয়া হয়নি, একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। স্পিকার একটি প্রতিষ্ঠান, ডেপুটি স্পিকার একটা প্রতিষ্ঠান, বিরোধী দলীয় নেতা একটা প্রতিষ্ঠান। আমরা প্রধান বিচারপতি এবং প্রেসিডেন্টেরও সম্মতি চেয়েছি। এই কারণেই যে দলীয় ভিত্তিতে যদি এগুলো নিয়োগ দেওয়া হয়, তাইলে অতীতে যেভাবে হুদা কমিশন হয়েছে দেখেছেন আপনারা, রাকিব কমিশন হয়েছে, যারা নির্বাচনের দিন সকালবেলা বিকালবেলা বলছেন যে খুবই ভালো নির্বাচন হইয়াছে, এখন অবশ্য দড়ি দিয়ে তাদেরকে জেলে নেওয়া হয়েছে। এই জাতির ভয়ঙ্কর ক্ষতির পিছনে এই সমস্ত আমাদের অব্যবস্থাপনাগুলো ছিল। দীর্ঘ 50 বছর জাতি আজকে বুঝতে পেরেছে যে নতুন একটি বাংলাদেশের জন্য আমাদের সবাইকে অ্যাকোমোডেটিভ হতে হওয়া লাগবে, সবাইকে অন্তর্ভুক্তিমূলক একটি সুন্দর রাজনীতি, একটি সরকার আমরা গঠন করতে চাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের জানা আছে, আপনাদের জানা আছে যে বাংলাদেশে যখনই কোনো সরকার দলীয় প্রধান ক্ষমতায় থেকে, সরকারি দল ক্ষমতায় থেকে নির্বাচন করেছেন, কোনোদিন তিনি পরাজিত হন নাই। আমরা এই জন্য কেয়ারটেকার সরকারের প্রস্তাব দিয়েছিলেন, আপনাদের জানা আছে। জামাত ইসলামীর সেই সময়কার আমির অধ্যাপক গোলাম আজম রহিমউল্লাহ তিনি এই প্রস্তাব দিয়েছিলেন। এইটাও আমাদেরকে বুঝাতে বেশ সময় লেগেছিল। এর ভিত্তিতে 91-তে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, 96-তে হয়েছে, 2001-এ হয়েছে। হাসিনা এই কেয়ারটেকার সরকার বাদ দিয়েছেন। 3টা নির্বাচন তিনি করেছেন, 2014, 2018, 2024। কি নির্বাচন হয়েছে? 50%-এর বেশি বিনা ভোটে পাস, দিনের ভোট রাতের বেলায় শেষ। মনে আছে আপনাদের? 24 সালে আমি আর ডামির নির্বাচন, কেয়ারটেকারের মাধ্যমে যে নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হয়েছে। কেয়ারটেকার বিহীন নির্বাচন বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত নির্বাচন হয়েছে। হাসিনা ফেসিবাদ কায়েম হয়েছে, হাজার হাজার মানুষকে গুম করেছে, তারা খুন করেছে, ক্রসফায়ারে নিয়েছে, আয়না করে তারা নিয়েছে। দুনিয়ার সভ্য ইতিহাসে এগুলো হয় না। বিরোধী দল, বিরোধী দলীয় নেতৃবৃন্দ, কর্মী বাহিনী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, কেউ তাদের আক্রমণ থেকে বাঁচে নাই। তাদের স্বপ্ন ছিল 2041 পর্যন্ত থাকবেন। কেয়ারটেকারও আপনারা বুঝেছেন, পিআরও আপনাদের বোঝা উচিত। পিআর হচ্ছে আজকের পৃথিবীর কমপক্ষে 91টি দেশে এই পন্থা চালু আছে। এর মাধ্যমে সবগুলো ভোট সুন্দরভাবে কাউন্টিং হয়। একজন 1 লাখ পেয়ে পাশ করলে একজন 95,000 পেয়ে ফেল করলো, 95,000-এর কোনো মূল্য নাই। পিআর হইলে 1 লাখ হোক আর 95, যে যা পান সবগুলো গণনার মধ্যে আসবে। নিয়োগ বাণিজ্য যেটা দেওয়া হয়, প্রার্থী বাণিজ্য যেটাকে বলা হয়, মনোনয়ন বাণিজ্য, এটা বন্ধ হবে। কোটি কোটি টাকার বাণিজ্যগুলো বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। এর পাশাপাশি আমাদের এমপি সাহেবরা পার্লামেন্ট কেন্দ্রিক হবেন। আজকে এমপি সাহেবরা হয় যা ইচ্ছা তা করেন,
যেহেতু আমার দলের লোক নেই, এই জন্য উন্নয়ন হয় না। বিরোধী দলের যদি হয়, এমপি সাহেব যে আসনের, সেই আসনের যদি কোনো উপজেলা চেয়ারম্যান বিরোধী দলের হয়, এই উপজেলায় আর কোনো উন্নয়ন হয় না। পিআর হলে এমপি সাহেবের উন্নয়নে ভূমিকা রাখবেন, কিন্তু তিনি কোনো বাগড়া দিতে পারবেন না। তার দায়িত্ব হবে সংসদে বসে তিনি আইন রচনা করবেন, দেশ এবং জাতির নির্দেশনার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করবেন। সমস্ত উন্নয়নগুলো স্থানীয় সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে হবে কি একটি নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সবার অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করার জন্য এর কোনো বিকল্প নাই। আমরা এর সাথে বলেছি যে স্বৈর শাসকের সাথে যারা ছিলেন তাদের বিচার হওয়া লাগবে, লেভেল প্লেইং ফিল্ড হওয়া লাগবে। স্বৈর শাসককে এই পর্যায়ে নেওয়ার ক্ষেত্রে, ফেসিবাদ তৈরি করার ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে যে 14 জন এবং এর সাথে জাতীয় পার্টি ছিল, যারা বিভিন্নভাবে আজকে হাসিনাকে এই পর্যায়ে নিয়ে গিয়েছিল, অবশ্যই এদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের শহীদদের প্রতি আমাদের কমিটমেন্ট, আহত পঙ্গু রক্ত যারা দিয়েছেন তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ হচ্ছে আগামীর বাংলাদেশ যাতে আর স্বৈর শাসক না আসে, ফেসিবাদ না আসে, সেই ধরনের একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এই লক্ষ্যে আমাদের জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়া এবং এর আলোকেই আগামী 2026 সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ যেটা হবে, ইনশাল্লাহ হবে গিয়ে সেখানে নির্বাচন হবে, এর আইনি ভিত্তির মাধ্যমে সেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা যুগপথভাবে এই দুটোর প্রস্তুতি নিচ্ছে। কিছু লোক এগুলা বলার চেষ্টা করছেন যে জামাত ইসলাম এবং সমমনা দলগুলো নির্বাচন চায় না, নির্বাচন পিছিয়ে দিতে চায়। জামাত ইসলামী একমাত্র দল যারা আজকে 1 বছর আগে তার 300 আসনে নমিনি ঘোষণা করেছে। আপনাদের তো ভাই এখানে 10 জন করে এক এক আসনে কাজ করতেছে। তাহলে ঘোষণা করেন, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ। জামাত ইসলাম ইলেকশনে এগিয়ে আছে, নমিনি দিয়েছে, গণসংযোগ হচ্ছে, জনগণের পাশে আমরা যাচ্ছি। একই সাথে আমরা একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ধরনের ভূমিকা রাখা উচিত সেই ধরনের কার্যকর দায়িত্বশীল ভূমিকা আমরা পালন করছি। আমরা আমাদের চেয়ে, আমাদের দলের চেয়ে দেশ এবং জাতিকে আমরা সবসময় অগ্রাধিকার দিয়েছি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আসুন, জামাত ইসলামী সহ সমমনা দলগুলো যে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি অবিলম্বে এই দাবি আপনারা মেনে নিন এবং এর ভিত্তিতে জুলাই সনদকে কার্যকর করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন। জাতি আপনাদের সাথে আছে, অন্যথা হলে এই আন্দোলন আরো বেগবান হবে, এই আন্দোলন আরো গতিশীল হবে, এই আন্দোলন আরো বিক্ষুব্ধ। আজকে এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে আমরা একটি পরিবর্তন নিয়ে আসার জন্য ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। কোন অবস্থায় জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া, এর ভিত্তিতে নির্বাচন ছাড়া জাতি কোনো কিছু মেনে নেবে না। কারো রক্তচক্ষু অথবা কারো কোনো হুমকি এই জাতিকে অতীতেও পারে নাই, এখনো পারছে না, সামনেও পারবে না ইনশাআল্লাহ। বাস্তব দাবির প্রতি পূর্ণ সমর্থন আশা করে, প্রত্যাশা ব্যক্ত করে আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দেশবাসীকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব। যে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত থাকবে ইনশাআল্লাহ, ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, রাহাজানি, গুম, খুন, আয়নাঘর মুক্ত একটি বাংলাদেশ আমরা গড়বো ইনশাআল্লাহ। যে বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ, যে বাংলাদেশ সবার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমরা সেই সবার বাংলাদেশ করার জন্য, সেই মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, এই আন্দোলন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে সেই আন্দোলনের ভূমিকা রাখার, সক্রিয় সমর্থন দেওয়ার, অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকে গণমিছিল পূর্বের সমাবেশের সভাপতি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সিলেট মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা মোহাম্মদ ফখরুল ইসলাম। সংগ্রামী সিলেটবাসী, বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে 5 দফা দাবিতে আজকের এই আয়োজিত সমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি
বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সিলেটবাসীর প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের, উপস্থিত রয়েছেন জেলা জামাতের আমির, কেন্দ্রীয় নেতা, এক আসনের সংসদ সদস্য প্রার্থী, জননন্দিত জননেতা মৌলানা হাবিবুর রহমান, উপস্থিত রয়েছেন সিলেট 2 আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, 3 আসনের সংসদ সদস্য প্রার্থী মৌলানা লুকমান আহমদ, জেলা মহানগর শাখার নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী। আজকে আমরা যে দাবিতে সমবেত হয়েছি, ইতিমধ্যে আমাদের দায়িত্বশীলদের বক্তব্য থেকে তা আপনারা উপস্থাপন হয়েছে। আমরা রাজনৈতিক বক্তব্য শুনে থাকি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু যখনই সেই স্বার্থের বিষয়ে চলে আসে তখন আমরা প্রত্যক্ষ করি দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে তখন ব্যক্তি বড় হয়ে যায়। অতীতেও তাই ছিল, এখনো সেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে এই জাতিকে দুঃখের মধ্যে থেকে যেন তেন ভাবে একটা নির্বাচন করার জন্য কেউ বা কারা পায়তারায় মেতে উঠেছেন। জনগণ এটাকে মেনে নিবে না। কেয়ারটেকার সরকার আপনারা বুঝেন নাই, পিয়ার পদ্ধতিও বুঝেন না। কেয়ারটেকার সরকারের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন 90 সালের নির্বাচনে, আর নির্বাচন থেকে বিদায় করার আগেই কেয়ারটেকারের কবর দিয়েছিলেন। 15 দিনের মাথায় জনগণ আপনাদেরকে বাধ্য করেছিল আবার কেয়ারটেকারের নির্বাচনে নিয়ে আসতে। ঠিক একই কায়দায় সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এইটাকে কবর দিয়েছে, আবার সেটা জীবিত হয়েছে। পিয়ার পদ্ধতিও আজকে যারা বুঝছেন না, বুঝতে পারছেন না, তারাও আগামীতে বুঝবেন এবং জনগণ তা বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। দেশের 70% মানুষ পিয়ার পদ্ধতি বুঝে। দেশের কৃষক শ্রমিক পিয়ার পদ্ধতির পক্ষে তার মত প্রকাশ করে, কিন্তু দুঃখের বিষয় আমার দেশের রাজনীতিবিদরা পিয়ার বুঝেন না। এইটা হলো ওই যে কথাটি আগে বলেছি, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, তাই তাদের মাথায় খেলছে, এই জন্য ওনারা বুঝতে পারছেন না। জনগণ এ অবৈধ খায়েশ পূরণ হতে দিবে না। আসুন, যে দাবি শুরু হয়েছে এই দাবি বাস্তবায়ন হবে এবং এই দাবির ভিত্তিতে নির্বাচন দিতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে জোর দাবি জানিয়ে আজকের সমাবেশের কার্যক্রম আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। এ পর্যায়ে গণমিছিল শুরু হবে। মিছিলে